আচ্ছা দেখো, যেটা আমরা আলোচনা করছিলাম যে আমাদের ব্রিটিশ ভারতে গভর্নর, গভর্নর জেনারেল এবং ভাইস রয়দের সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। সেখানে আমরা রবার্ট ক্লাইভ থেকে শুরু করে ওয়ারেন হেস্টিংস, তারপর জন ম্যাকফারসন আর হচ্ছে আমাদের কর্নওয়ালিস সম্পর্কে আলোচনা করেছি। লর্ড কর্নওয়ালিস সম্পর্কে আমরা আলোচনা করেছি। আচ্ছা, এবার দেখো আমি একটা পিডিএফ তোমাদের সেন্ড করেছি, দেখেছো যেটা, ঠিক আছে? ওটা জাস্ট হচ্ছে পুরো বলতে পারো সারাংশ, যার মধ্যে সবগুলো সব থেকে ইম্পর্টেন্ট যে ঘটনাগুলো রয়েছে সেটার আমি একটা দিয়ে দিয়েছি। কিন্তু তার মানে এই নয় যে শুধু ওই কটা করলে হবে, সেটা কিন্তু নয়। কারণ পরীক্ষায় তো এইরকম জাস্ট অতটা চয়েস করে দেবে এরকম ব্যাপার থাকবে না, পরীক্ষা একটু বেশিই থাকে। সে কারণে পরীক্ষার জন্য আমাদের একটু বেশি পড়তে হবে, কিন্তু যদি মনে হয় স্যার একদমই ভালো লাগছে না, পড়বো না, তাহলে ওইগুলো পড়লেই পড়তে পারো, ওগুলোতেই কম বেশি ওখান থেকে পেয়ে যাবে। তো ওই জন্য আমি শর্টে একটা দিয়ে রেখেছি, বাট একটু বেশি পড়ে রাখলে বেটার হবে, নাহলে ভুলে যাবে। আচ্ছা, তো যাই হোক, আমরা আগের দিন আলোচনা করছিলাম এই সিভিল সার্ভিস সম্পর্কে, কর্নওয়ালিসকে কেন সিভিল সার্ভিসের জনক বলা হয়, তিনি ভারতে যে সিভিল সার্ভিস প্রবর্তন করেন সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আর হচ্ছে তার সময় যে যুদ্ধগুলো হয়েছিল সেগুলো কম বেশি মনে ডিসকাস করে দিয়েছিলাম। মারাঠাদের সঙ্গে দ্বন্দ্ব, শ্রীরঙ্গপত্তনম, হ্যাঁ ডিসকাস আমরা করে দিয়েছি। থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার আমরা ডিসকাস করেছি। ওকে, এবার দেখো কর্নওয়ালিসের পরবর্তী সময়ে যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, অবশ্যই সেই সময় পরবর্তী 3 নম্বর, তাহলে 1 নম্বর আমাদের ওয়ারেন হেস্টিংস, 2 নম্বর আমাদের কর্নওয়ালিস, 3 নম্বর কে এলো? 3 নম্বর এলো, তার নাম হচ্ছে স্যার জন শোর। ঠিক আছে, তার নাম হচ্ছে স্যার জন শোর। তিনি তৃতীয়। এর মধ্যে যে আগে যে বলেছিলাম যে টেম্পুরারি, ম্যাকফারসন টেম্পুরারি, প্রথম টেম্পুরারি ছিল। তো জন শোরের টাইম ছিল 1793, 1793 থেকে 1798, তৃতীয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল তিনি ছিলেন। ওকে, এবার তার সময় গুরুত্বপূর্ণ বলতে প্রথমত 1793-তে কি হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাক্ট আমরা পড়েছি। 1793-তে কি হয়েছিল তার সময়? চিরস্থায়ী বন্ধ ব্যবস্থা, চার্টার অ্যাক্ট। প্রথম কথা চার্টার অ্যাক্ট, প্রথম চার্টার অ্যাক্ট, ফার্স্ট যে চার্টার অ্যাক্টটা হয়েছিল সেটা সেই সময় হয়েছিল। ঠিক আছে, সেটা আমরা জানি। চিরস্থায়ী বন্দোবস্ত তো হয়ে গেছে অলরেডি আমাদের, এর সময় তো হয়ে গেছে। চিরস্থায়ী বন্দোবস্ত তো কর্নওয়ালিসের সময় হয়ে গেছে 1793-তে, সেটা কর্নওয়ালিসের সময় হয়ে গেছে। জন শোরের সময় এসে প্রথম যেটা হলো সেটা হচ্ছে আমাদের চার্টার অ্যাক্ট 1793। আমরা অলরেডি ডিসকাস করেছি, যার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসে ফ্রি ট্রেড করার সুযোগ পেয়েছে। আচ্ছা, এই জন শোরের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এমসিকিউ এর মধ্যে পড়ে সেটা কি? জন শোর একটা নীতি গ্রহণ করেছিলেন বা পলিসি, সেটা হচ্ছে নো ইন্টারভেনশন পলিসি। ইংলিশ আর বাংলা দুটোই মাথায় রাখবে। নো ইন্টারভেনশন, ইন্টারভেনশন মানে কি? হস্তক্ষেপ করা। ঠিক আছে, না, যেটাকে বাংলায় বলবে না হস্তক্ষেপ নীতি। ব্যাপারটা কি না হস্তক্ষেপ নীতি জিনিসটার মানে কি? মানেটা হচ্ছে যে বিভিন্ন সময় কি হয়, সাপোজ আজকের দিনে বলো, আজকের দিনে ধরো ভারত আর পাকিস্তানের, ভারত মানে আমাদের ধরো এই যে যেটা আমি একটু আগে একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে প্রেজেন্টলি কি হচ্ছে পাকিস্তানের মধ্যে, একটু আগে আমি জাস্ট ভিডিওটা দেখছিলাম, সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান আর তার যে প্রভিন্স হচ্ছে বালুচিস্তান, ঠিক আছে, বালুচিস্তান যে রয়েছে তাদের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে। বালুচিস্তানটা কি পাকিস্তানেরই একটা অংশ, কিন্তু দুজনের মধ্যে অনেক আইডেন্টিটি ব্যাপার আছে। মানে বালুচিস্তান আগে তৈরি হয়েছিল, পাকিস্তান বারবার মানে করেছে, তো সেগুলো নিয়ে আমি খুব ডিসকাস ভেতরে করছি না। মানে আজকের দিনে দাঁড়িয়ে দেখতে গেলে বালুচিস্তান পাকিস্তানের অংশ। তো পাকিস্তান আর বালুচিস্তানের মধ্যে বারবার সংঘর্ষ চলছে যখন থেকে ভারত মানে পাকিস্তান স্বাধীনতা হয়েছে। 1947 থেকেই এই কনফ্লিক্ট চলছে, এখনো এদের মধ্যে গন্ডগোল চলছে। এবার এর মধ্যে যদি ভারত, দেখো ভারত পাকিস্তানের সঙ্গে একটা গন্ডগোল রয়েছে, ভারত যদি বালুচিস্তান থেকে সাপোর্ট করে দেয় তাহলে কি হবে? এই দিক থেকে কি হবে, তাহলে ইন্ডিয়া যদি বালুচিস্তানকে কোনো সাপোর্ট করে, আমি বলছি না করবে বলে, যদি করে তাহলে কি হবে, ইন্ডিয়া এই জায়গায় হস্তক্ষেপ করলো। আর ইন্ডিয়া যদি বলে না এটা তোমাদের ইন্টারনাল ব্যাপার, আমি এতে কোনো হস্তক্ষেপ করবো না, তার মানে হলো না হস্তক্ষেপ নীতি। তার মানে এইটাকে বলে নো ইন্টারভেনশন। মানে অনেক সময় যখন ব্রিটিশরা ভারতে ছিল তখন বিভিন্ন জায়গার মধ্যে যুদ্ধ হচ্ছে, নেপালের সঙ্গে যুদ্ধ হচ্ছে, মারাঠা আর হায়দ্রাবাদের মানে মারাঠাদের সঙ্গে হায়দ্রাবাদের নিজামের হচ্ছে, তো বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে। সেই কারণে জন শোর প্রথমবার, এবার ব্রিটিশরা কি করতো, সব জায়গায় এরকম হস্তক্ষেপ করতো। জন শোর প্রথমবার না হস্তক্ষেপ নীতি বা নো ইন্টারভেনশন পলিসি প্রথম তিনি গ্রহণ করেছিলেন। তিনি বলছেন না, এগুলো ইন্টারনাল ব্যাপার, এইসব ব্যাপার আমি হস্তক্ষেপ করব না। কোন ব্যাপার ছিল?
এটা ওই যে বললাম মারাঠা আর নিজামের মধ্যে, হায়দ্রাবাদের রাজা যে নিজাম হয়, নিজাম আর মারাঠাদের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল, ঠিক আছে, সেখানে তিনি দন্তের নয় দয়বস, সেখানে তিনি নো ইন্টারভেনশন পলিসি গ্রহণ করেছিলেন। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এরকম প্রথমবার কোনো ইংরেজ যিনি এই মানে এই পলিসি গ্রহণ করেছিলেন। ওকে, জনসনের সময় আর বিশেষ কিছু নেই। এবার নেক্সট চতুর্থ, এবার চতুর্থ গভর্নর জেনারেল আসার আগে টেম্পোরারি সময়ের জন্য এসেছিল কে? অ্যালুড ক্লার্ক। অ্যালুড ক্লার্ক, ঠিক আছে, অ্যালুড ক্লার্ক তিনি টেম্পোরারি সময়ের জন্য এসেছিলেন 1798-এ। মানে একজন যখন যায় তার জায়গায় আরেকজন তো আসে, টেম্পোরারি যেটাকে অস্থায়ী বলি। তাহলে ইনি কি হবে? সেকেন্ড, এর আগে প্রথম আমরা জন ম্যাকফারসন পড়েছি প্রথম, তাহলে তিনি সেকেন্ড গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন। এর আগে প্রথম ছিল সেকেন্ড গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তিনি কিছুদিনের জন্য টেম্পোরারি সময়ের জন্য এসেছিলেন, ঠিক আছে। তাহলে এবার আবার পরবর্তী যে আসবে নতুন, অর্থাৎ 4 নম্বর গভর্নর জেনারেল ভারতে আসবে, তিনি এলেন কে? সব থেকে ফেমাস গুরুত্বপূর্ণ লর্ড ওয়েলেসলি, ঠিক আছে, লর্ড ওয়েলেসলি ভারতে এলেন। খুব গুরুত্বপূর্ণ তার টাইম 1798, 1798 থেকে 1805, 1805, 1805 লর্ড ডালহৌসি এসেছিলেন। এবং লর্ড ডালহৌসি কিসের জন্য ফেমাস? তার বিখ্যাত পলিসি কিসের জন্য ফেমাস তিনি? সত্যবিলোপ নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি, তাই না? ও হ্যাঁ অধীনতা, সত্যবিলোপ নীতি কার ছিল? মানে ওই তো লর্ড ডালহৌসি বলে ডালহৌসি ছিল, ঠিক আছে, ভুল হয়ে গেছে। অধীনতামূলক মিত্রতা নীতি, ঠিক আছে, অধীনতামূলক মিত্রতা নীতির জন্য তিনি ফেমাস ছিলেন, যেটাকে ইংলিশে কি বলা হয়? সাবসিডারি অ্যালায়েন্সেস, ঠিক আছে, সাবসিডারি অ্যালায়েন্সেস। এটা কি ছিল? খুবই সহজ, আমরা সাবসিডারি অ্যালায়েন্সেস সম্পর্কে হয়তো বুঝি যে দুজন মানে ভারতীয় শক্তি যারা রয়েছে তাদের মধ্যে তাদের সঙ্গে সেপারেট ভাবে ওয়েলেসলি কি করবে? এটা স্বাক্ষর করবে যে সাপোজ ধরো মারাঠা রয়েছে আর নিজাম রয়েছে, দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। তো সিম্পল ভাবে এখানে কিভাবে লর্ড ওয়েলেসলি মারাঠাদের কাছে গিয়ে বলল যে কোনো সমস্যা নেই, ঠিক আছে, তোমাকে কেউ যদি আক্রমণ করে, নিজাম যদি আক্রমণ করে বা মানে যে কেউ তোমার হচ্ছে যদি বেঙ্গল থেকে কেউ আক্রমণ করে, যে আক্রমণ করুক সবাইকে যে প্রোটেকশন, মানে যে কেউ আক্রমণ করলে প্রোটেকশন আমরা দেবো, ঠিক আছে, তোমাকে কোনো কিছু করতে হবে না, প্রোটেকশন আমরা দেবো, তোমাকে কিছু করতে হবে না, সব তোমার ডিফেন্সের দায়িত্ব আমার। একটাই কাজ তুমি করতে পারবে না, অন্য কারোর সাথে কোনো ট্রিটি তুমি করতে পারবে না। মারাঠা বললো ঠিক আছে, আমার তো কোনো ক্ষতি নেই। সেম কথা সে নিজামের কাছে গিয়েও বললো যে ঠিক আছে, যদি কেউ আক্রমণ করে প্রোটেকশন আমার দায়িত্ব, কিন্তু তুমি অন্য কারোর সাথে ট্রিটি করতে পারবে না। সে দেখলো খুব ভালো, নিজাম ওই জন্য প্রথম স্বাক্ষর করেছিল। এবার কি হলো, সবাইকে তো কেউ কারোর সাথে ট্রিটি করতে পারলো না। এরপর ওয়েলেসলি কি করলো, আগে মারাঠাকে নিজে আক্রমণ করে দখল করলো। যখন দখল করলো নিজাম বলছে বেশ হয়েছে, আমার শত্রুকে ধ্বংস করেছে। তারপরে শক্তি সঞ্চয় করে আবার নিজামকেও ধ্বংস করলো। এরকম করে প্রত্যেককে একসাথে আস্তে আস্তে ধীরে ধীরে দখল করে নিয়েছিল ব্রিটিশরা। খুব বুদ্ধিমান ছিল। তো সেই কারণে অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে ওয়েলেসলি বহু জায়গা দখল করেছিল। প্রথম স্বাক্ষর করেছিল কে? হায়দ্রাবাদের নিজাম। ওই যে বললাম নিজাম অফ হায়দ্রাবাদ প্রথম স্বাক্ষর করে কত সালে? 1798, 1798তেই নিজাম প্রথম এটা স্বাক্ষর করেছিল। তারপর অযোধ্যা, ছিল অযোধ্যা, যেটা ছিল আমাদের অযোধ্যার নবাব কে ছিল, যাকে সাবসিডারি অ্যালায়েন্সের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল? কে ছিল? সুজাউদ্দৌলা না, যা অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে কাকে সরিয়ে দেওয়া হয়েছিল, মানে দখল হয়েছিল এবং শেষ যাকে মানে অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে দখল করা, হ্যাঁ সুজাউদ্দৌলা তখন ছিল। হ্যাঁ আমি আচ্ছা হ্যাঁ এখানে বললে, এখানে বলবো না, পরে 1856 সময়, সেই সময়, ঠিক আছে, সেটা পরের কথা বলছি। আচ্ছা যাই হোক, তো অযোধ্যা 1801 হয়। আর গুরুত্বপূর্ণ আরেকটা যে চুক্তি হয়েছিল অধীনতামূলক মিত্রতা নীতির মধ্যে, সেটা কি ছিল? মারাঠাদের সঙ্গে হয়েছিল। ভেরি গুড, মারাঠাদের সঙ্গে হয়েছিল 1802 বেসিনের চুক্তি, তাই তো? এবার এই বেসিনের চুক্তির একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কি ছিল? সবসময় যুদ্ধের পরে চুক্তি হয়, আর এটা ছিল চুক্তির কারণে যুদ্ধ। তাহলে বেসিনের সন্ধির ফলে কোন যুদ্ধ হয়েছিল? কোন যুদ্ধ হয়েছিল? দ্বিতীয়
ইঙ্গো মারাঠা যুদ্ধ। প্রথমটা কি হয়েছিল? প্রথমটা দ্বন্দ্বের পরে একটা চুক্তি স্বাক্ষর হয়েছিল, মনে আছে? প্রথম ইঙ্গো মারাঠা দ্বন্দ্বের পরে হ্যাঁ ওইটা সলবাই সন্ধি ছিল। সলবায়ের সন্ধি 1782 1782। 1782 সেখানে কি হয়েছিল? 30 বছরের অনাক্রমণতা, যে 30 বছর কেউ কাউকে অ্যাটাক করতে পারবে না। তাহলে 30 বছর মানে 1802, ব্যাস 1802 মানে 30 বছর কমপ্লিট হয়েছে। সঙ্গে সঙ্গে বেসিনের সন্ধি, মানে বেসিনের সন্ধি একটা অধীনতামূলক মিত্রতার নীতি ছিল, বা জোর করে বেসিনের চুক্তি স্বাক্ষর করানোর। এর ফলে দ্বিতীয় ইঙ্গো মারাঠা দ্বন্দ্ব হলো, সেটা এই সময়ে হয়েছিল। ঠিক আছে, মাথার মধ্যে রাখতে হবে। ওয়েলেসলির সময় হয়েছিল। আচ্ছা, তাহলে ওয়েলেসলির সময় দ্বিতীয় ইঙ্গো মারাঠা দ্বন্দ্ব হয়। এবার মাইসোর যেটা ছিল, যে টিপু সুলতান আগে অলরেডি পরাজিত হয়েছে, কিন্তু সে তো তখন মানে বিভিন্ন জায়গা থেকে মানে সাহায্য নেওয়ার জন্য করেছিল, মানে বিভিন্ন জায়গায় দূত পাঠিয়েছিল, ফ্রান্স বলো সব জায়গাতে। ফলে টিপু সুলতানকে সরানোর প্রয়োজন ছিল। এই কারণে হলো চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ, অ্যাংলো মাইসোর ওয়ার, সেই সময় হলো। ঠিক আছে, কত সাল? 1799, 1799। চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ, যার মাধ্যমে মহীশূর ক্যাপচার হয় এবং অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করার মাধ্যমে এখানে টিপু সুলতানের মৃত্যু হয়, আমরা জানি। আর মহীশূরও অধীনতামূলক মিত্রতা নীতির আন্ডারে মহীশূরও ক্যাপচার হয়ে যায় 1799। ওকে, বেসিনের শক্তি তো আমরা অলরেডি করেছি। ওকে, আচ্ছা বলো, ওয়েলেসলি ক্লিয়ার? কোনো ডাউট নেই? আর এখান থেকে কিছু করতে হবে না। ওয়েলেসলি সাম্রাজ্যবাদী নীতিটাই গুরুত্বপূর্ণ, আর বেশি কিছু লাগবে না। ক্লিয়ার? এগোবো তাহলে পরেরটা। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটু বলে দিই, পরবর্তী যে লর্ড মিন্টো, তার আসার আগে আবার টেম্পোরারি সময়ের জন্য এসেছিল স্যার জর্জ বার্লো। জর্জ বার্লো 1805, 1805 গিয়েছিল। 1805 থেকে 1807, 2 বছর তিনি কিন্তু ছিলেন। মাথায় রাখবে, এখানে কিন্তু 2 বছর একটা গ্যাপ ছিল। তিনি কিন্তু গভর্নর জেনারেল ছিলেন না, টেম্পোরারি সময়ের জন্য তিনি কিন্তু ছিলেন 1807 পর্যন্ত জর্জ বার্লো। তাহলে তিনি কি হবেন? থার্ড থার্ড গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবার তার সময় দেখো 2 বছর ছিল, কিছু কি হয়নি? হ্যাঁ হয়েছে। কি হয়েছিল তার সময়? ভেলোরে সিপাই বিদ্রোহ। ভেলোর সিপাই বিদ্রোহ। এবার দেখো, যেই সিপাই বিদ্রোহটা আমরা ফেমাস, তাতে কিন্তু অনেক আগে ভেলোরে সিপাই বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, সেটাকেই মেনলি সিপাই বিদ্রোহের প্রথম মানে ঘটনা বা প্রথম যেটা আন্দোলন, সেটাকেই বলা হয়ে থাকে 1806, 1806 হয়েছিল ভেলোর সিপাই বিদ্রোহ। এটা অনেক সময় পরে ভেলোর সিপাই বিদ্রোহ কোন গভর্নর জেনারেলের সময় হয়েছিল? অপশনের মধ্যে জর্জ বার্লো মেনশন থাকবে, সেটা উত্তর দেবে। ওকে, বলো। ডান হলে পরেরটা এগোবো। স্যার বলছি সিপাহি বিদ্রোহ প্রথমবার তো হয়েছিল কত সালে? তাহলে এই সালটাকে বলুন। 1858, 1857 বলছো, 1857 তো? হুম। 1857 যেটা মঙ্গল পাণ্ডের কথা বলছে, তাই তো? হ্যাঁ মঙ্গল পাণ্ডের কথা একদম। বলছি। তাহলে মঙ্গল পাণ্ডে 1857, কিন্তু সেটা কি ছিল? মিরাটে ছিল। এটা প্রথমবার মিরাট। সিপাই বিদ্রোহ, সেটা কিন্তু ভেলোরে হয়েছিল। এবার দেখো, এরকম বহু জায়গায় বিচ্ছিন্নভাবে বিদ্রোহ হয়েছিল। ভেলোর, যেটাকে আমরা অরিজিনাল সিপাই বিদ্রোহ বলি, সিপাই মিউনিটি। দেখো, সিপাইরা তো হঠাৎ করে একবার বিদ্রোহ করে দিয়েছে সেটাই এত বড় হয়েছে, সেরকম তো নয়। বারবার বিভিন্ন জায়গায় সিপাইরা বিদ্রোহ করেছে। তার মধ্যে প্রথম যেটা হয়েছিল সেটা ভেলোর। কিন্তু আমরা যে সিপাই বিদ্রোহ বা সিপাই মিউটিনিটাকে বলি 1857, এটা তার অনেক আগে হয়েছিল ভেলোরে বিচ্ছিন্নভাবে। কি বললাম, বোঝা গেল? ক্লিয়ার? এটা কি 1857টা তো মানে সারা ভারতব্যাপী হয়েছিল, তাই সারা তো? ভারতব্যাপী প্রথমে সব বিভিন্ন দিকেই হয়েছে। জায়গায়। ব্যাপারটা দেখো, ব্যাপারটা সারা ভারতব্যাপী বলতে কি, এক জায়গায় হয়েছে তাতে প্রবাহিত মানে প্রভাবিত হয়ে আরো এক জায়গায়। কিন্তু এটা ভেলোরে সিপাহি বিদ্রোহ, এটা থেকে আর সেভাবে কেউ ওইভাবে প্রভাবিত হয়নি। প্রভাবিত হয়ে আরেকটা জায়গায় খুঁজি, মানে একটু কম করে হলো। মানে সব জায়গায় একসাথে হয়নি, কিন্তু 1857 কি হলো, সবাই একসাথে সব জায়গায় একসাথে শুরু হলো। এটা দমন করতে করতে দিল্লি কানপুর হয়ে গেল, কানপুরে দমন করতে করতে আবার অন্য জায়গায় হয়ে গেল। সেই কারণে বলা হয়েছে। ক্লিয়ার হয়েছে এবার? ওকে, বলো। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট ওয়েলেসলির পরে তাহলে এবার আমাদের কে এলো? লর্ড মিন্টো। তাহলে 5 নাম্বার গভর্নর জেনারেল অফ বেঙ্গল এলো লর্ড মিন্টো। প্রথম, ঠিক আছে,
লর্ড মিন্টো প্রথম। তাহলে লর্ড মিন্টো প্রথম, লর্ড মিন্টো এবার তার সময় সব থেকে গুরুত্বপূর্ণ আছে, লর্ড মিন্টোর টাইমটা বলে দিই, 1807 থেকে 1813, 1813। এবার অবশ্যই তার সময় গুরুত্বপূর্ণ, প্রথম কথা অমৃতসরের চুক্তি। অমৃতসরের চুক্তি, অমৃতসর মানে বুঝতেই পারছি পাঞ্জাবে হবে, শিখদের সঙ্গে হবে, ট্রিটি অফ রাজা অমৃতসর। রঞ্জিত সিং কত সালে হয়েছিল? 1809 1809, 9 1809, ঠিক আছে। তাহলে কে ছিল? মহারাজা রঞ্জিত সিং ছিল, তাই তো? রঞ্জিত সিং ছিল। মহারাজা রঞ্জিত সিং ছিল, তিনি ব্রিটিশদের সাথে ট্রিটি করার মাধ্যমে একটা মানে যাতে গন্ডগোলটা না এগোয়, আর এর মাধ্যমে কি হয়েছিল পরবর্তীকালে এই যে কোহিনূর হিরেটা ব্রিটিশরা পেয়েছিল, বহুদিন থেকে নজরে ছিল, এখান থেকে কোহিনূর হিরে তাদের হাতে যা। এছাড়া আমরা জানি আফগানিস্তানের শাসক ছিল তখন শাহ সুজা, ঠিক আছে, শাহ সুজা আফগানিস্তান, তার সঙ্গেও লর্ড মিন্টোর স্বাক্ষর হয়েছিল, ট্রিটি হয়েছিল। এবার তার সময় আমরা ভালোভাবে এই যে বললাম 1813, তার সময় গুরুত্বপূর্ণ 1813 কি হয়েছিল? সেকেন্ড চার্টার অ্যাক্ট। তাহলে এগুলো কি চার্টার? এবার একটা ওই বাণিজ্য করার ইয়ে করেছিল, চা চিনি চা এগুলো। চিনির উপর, এটা আমরা অলরেডি আগের যে চ্যাপ্টারটা ডিসকাস করেছি পুরো জিনিসটা, ঠিক আছে। অর্থাৎ এইগুলো কোশ্চেন থাকলে যে চার্টার, দ্বিতীয় চার্টার অ্যাক্টের সময় গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল বা প্রথম, তাহলে সেই কোশ্চেন গুলো এইভাবে সলভ করতে পারবে, ঠিক আছে। আর এটা বলেছিলাম দ্বিতীয় চার্টার অ্যাক্টের মাধ্যমে কি হয়েছিল, আমাদের এডুকেশনে প্রথমবার শিক্ষার জন্য, এডুকেশনের জন্য ইনভেস্টমেন্ট হয়েছিল, ঠিক আছে। হ্যাঁ, 1 লাখ টাকা। হ্যাঁ, এডুকেশনে 1 লাখ যেটা ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু প্রথম এখানে হয়েছিল। জায়গাটা এডুকেশন তো কম, মানে যাই হোক হচ্ছে কনভার্সনের জন্যই মেনলি ব্যাপার ছিল, ওকে নিজেদের ব্যাপার, কর্মচারীর জন্য, কর্মচারীর জন্য, আর হচ্ছে তোমার মানে খ্রিস্টান ধর্মকে প্রমোট করার জন্য, ঠিক আছে। শিক্ষিত না করলে হবে কি করে? আচ্ছা যাই হোক, সে ছাড়ো, সে আর বলে লাভ নেই। 6 নাম্বার, নেক্সট 6 নাম্বার গুরু কে এলো? লর্ড হেস্টিংস। লর্ড হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস নয় কিন্তু, ওয়ারেন হেস্টিংস আলাদা, লর্ড হেস্টিংস আলাদা। এই লর্ড হেস্টিংস মানে পরিচিত লর্ড ময়রা নামে, ঠিক আছে। যেই লর্ড হেস্টিংস সেই লর্ড ময়রা সেম। এবার তিনি তার সময় কবে হয়? তিনি 1813, 1813 থেকে 1823, 20 বছরের জন্য, মানে 10 বছরের জন্য তিনি ছিলেন লর্ড ময়রা। এবার তিনি এই যে এর আগে নো ইন্টারভেনশন পলিসি ছিল, তিনি এটাকে খর্ব করেন, মানে তিনি এটাকে বন্ধ করেন, বলেন না এতদিন ধরে। তার মানে দেখো লর্ড মিন্টো বলো, ঠিক আছে, লর্ড মিন্টো, তারপরে হচ্ছে ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, এরা কিন্তু টোটালি নো ইন্টারভেনশন পলিসি মেনটেন করছিল। নো ইন্টারভেনশন পলিসি মানে দুজনের দ্বন্দ্বে মাথা না গলানোকে নো ইন্টারভেনশন পলিসি বলে। এবার দেখো কেউ যদি তাকে আক্রমণ করতে আসে বা কাউকে যদি সে অ্যাটাক করতে যায় সেটা আলাদা কথা, নো ইন্টারভেনশন মানে দুটো ভারতীয় শক্তির মধ্যে গন্ডগোলের মাঝে আমি যাব না, সেটাকে বলে নো ইন্টারভেনশন। কিন্তু তার মানে এই নয় যে আমি একে দখল করব না বা আমি একে দখল করবো না, সেটা আমি করব, সেটা আমি করবো, কিন্তু দুজনের গন্ডগোলের মাঝখানে আমি মাথা গোলাবো না, সেটাকে বলে নো ইন্টারভেনশন পলিসি। তাহলে এটা পরীক্ষায় আসে কোশ্চেন যে নো ইন্টারভেনশন পলিসি প্রথম কি খর্ব করেছিল? তাহলে লর্ড হেস্টিংস প্রথম নো ইন্টারভেনশন পলিসি, না হস্তক্ষেপ নীতি, সেটাকে তিনি খর্ব করেন, ঠিক আছে। মানে সেটাকে তিনি খর্ব করে, তার মানে কোনো জায়গায় নিশ্চয়ই তিনি মাথা গলিয়েছিলেন, নাহলে খর্ব করে কেন বলবে? তাহলে মাথাটা তিনি কোথায় গলিয়েছিলেন মনে আছে? লর্ড হেস্টিংস। লর্ড হেস্টিংস কোথায় মাথা গলিয়েছিলেন? শিখদের কোনো যুদ্ধ না, নেপালের সঙ্গে যে নেপাল, ঠিক আছে, নেপাল, নেপালের সঙ্গে যে মারাঠাদের একটা গন্ডগোল চলছিল, নেপাল আর মারাঠা এদের মধ্যে একটা গন্ডগোল চলছিল, কারণ নেপালকে কিন্তু ব্রিটিশরা কখনো ক্যাপচার করেনি, সবসময় কাজ করেছে কি বাফার স্টেট হিসাবে। নেপাল এমন একটা দেশ কখনো কিন্তু ব্রিটিশদের ডাইরেক্ট কন্ট্রোলে আসেনি। আমি একটু বলে দিই নেপালকে কেন বাফার স্টেট হিসেবে সবাই রেখেছে। এবার বাফার স্টেট মানেটা কি সেটাও একটা বলি, বুঝে যাবে, এটা খুব ভালো একটা থিওরি। সাপোজ যদি আমি তোমাকে বলি যে আমাদের হচ্ছে মানে হ্যাঁ ঠিক আছে, সাপোজ ধরো ইন্ডিয়া এদিকে রয়েছে, এদিকে চায়না রয়েছে, তাই তো। তাহলে ভাবো আজকে যদি ইন্ডিয়া যদি নেপালকে অকুপাই করে নেয়, দখল করে নেয়, তাহলে কি হবে? চায়নার তো খুব কাছাকাছি পৌঁছে যাবে। বা চায়না যদি নেপালকে ক্যাপচার করে নেয়
তাহলে ইন্ডিয়ার কাছাকাছি চলে আসবে, তাহলে আক্রমণ করতে তো সুবিধা হবে। কিন্তু দেখো যখনই কোনো লড়াই হয় তখন কি হয়, যে যার জায়গায় লড়াই হবে সে ক্ষতিগ্রস্ত হবে। সাপোজ ধরো নেপাল ক্যাপচার হয়ে গেল, ইন্ডিয়া ক্যাপচার করলো, তার মানে যদি চায়না অ্যাটাক করে তাহলে নেপালের এরিয়াতে মানে লড়াই হবে, নেপালের জায়গাটাতে লড়াই হবে, কিন্তু নেপাল বলে আর কোনো দেশ থাকবে না, সেটা ইন্ডিয়ার পার্ট হবে, ইন্ডিয়ার পার্ট হয়ে যাবে। তার মানে ক্ষতি কার হবে? চায়নার তো হবেই হবে, ইন্ডিয়ারও ক্ষতি হবে, কারণ ইন্ডিয়া। ইন্ডিয়ার ল্যান্ডের উপরে লড়াই হচ্ছে। অথবা চায়না চায়না যদি নেপাল ক্যাপচার করে, ইন্ডিয়া যদি এন্টার করে, তাহলেও নেপালে হবে, কিন্তু তখন চায়নার ক্ষতি হবে। কিন্তু কেউই যদি অ্যাটাক না করে, মাঝখানে যদি একটা রাজ্যকে বা দেশকে এরকম ফেলে রেখে দেয়, তাহলে প্রত্যেকেই দেখবে যে চায়না যদি কখনো ইন্ডিয়ায় ঢুকতে চায়, নেপালকে পেরিয়ে ঢুকতে হবে। আর নেপালকে পেরিয়ে ঢোকা মানেই নেপালের ওপরেই লড়াইটা হবে, মানে হবে, কিন্তু ক্ষতিতে কার হবে? ইন্ডিয়ার ক্ষতি হবে না চায়নার ক্ষতি হবে? কারো ক্ষতি হবে না, নেপাল দেশটার ক্ষতি হবে, কারণ সেই ইন্ডিয়ার মধ্যেও নেই, চায়নার মধ্যেও নেই, কিন্তু অ্যাটাক করলে তো তার উপরেই হবে। এগুলোকে বলে বাফার স্টেট। ওই জন্য নেপালকে কোনোদিন ব্রিটিশরা অকুপাই করেনি, আর ভারত বলো বা কেউ কখনো নেপালকে অকুপাই করেনি। নেপাল সবসময় বাফার স্টেট হিসেবে কাজ করেছে, কারণ এখান থেকে খুব আমাদের যে বিভিন্ন যে গিরিপথ গুলো আছে, আসতে গেলে তো গিরিপথ দিয়ে আসতে হবে, নাহলে আর কোথায় যাবে? সেই কারণে নেপাল মারাঠাদের যে এম্পায়ার ছিল, মারাঠা এম্পায়ার, নেপালের বর্ডার পর্যন্ত ছিল, ঠিক আছে? সেই কারণে বা নেপাল সবসময় বাফার স্টেট হিসেবে কাজ করতো, ব্রিটিশদের জায়গা আর এর মধ্যে নেপাল বা অযোধ্যা, এরা সবসময় বাফার স্টেটের মতো কাজ করতো। তো এখানে লর্ড হেস্টিংস প্রথমবার বাফার স্টেট হিসেবে এর মধ্যে ইন্টারভেনশন করেছিল। আর যুদ্ধ হিসেবে নেপালের সঙ্গে লর্ড হেস্টিংস করেছিল, প্রথম হচ্ছে যুদ্ধ হয়েছিল, এবং যুদ্ধের মাধ্যমে 1816 নেপালিদের সঙ্গে কি হয়? সগৌলির সন্ধি, তাই তো? ট্রিটি অফ সগৌলি, মনে পড়ে সগৌলির সন্ধি? আচ্ছা, ভুলে গেছো। যাই হোক, নেপালের সেই সময় নেতা ছিল অমর সিং, ঠিক আছে? অমর সিং এর সঙ্গে ব্রিটিশের সগৌলির সন্ধি স্বাক্ষর। তারপর খুবই ফেমাস একটা চুক্তি হয়েছিল, যার মাধ্যমে পেশোয়া তন্ত্রের অবলুপ্তি হয়েছিল। কত সালে? 1817, কি সন্ধি ছিল? পুনার প্যাক্ট বা পুনা চুক্তি। যার ফলে কি হয়? পেশোয়া তন্ত্র। এবার বলবে না স্যার, পুনা চুক্তি তো আম্বেদকারের সঙ্গে গান্ধীজির হয়েছিল, তাই তো? 16ই। হ্যাঁ, সেটাও হয়েছিল, সেটাও পুনা চুক্তি, এটাও পুনা চুক্তি। এর মাধ্যমে পেশোয়া তন্ত্রের অবলুপ্তি, পেশোয়া বলে আর কেউ থাকবে না, ঠিক আছে? পুনা প্যাক্ট 1817 হয়েছিল। পুনা প্যাক্ট এর মাধ্যমেই বেসিক্যালি হয়েছিল। আচ্ছা, এবার লর্ড হেস্টিংস এর সময়, লর্ড হেস্টিংস এর সময় একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, আমাদের যে ফেমাস একটা ছিল সমাচার দর্পণ, মনে আছে? নিউজ পেপার হ্যাঁ, প্রথম প্রকাশিত হয়েছিল 1818, তার সময় লর্ড হেস্টিংস এর সময়। ওকে, এবার খুব ফেমাস একটা বন্দোবস্ত ব্যবস্থা যদি মনে থাকে, সেটা হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্ত, মনে আছে? 1820। হ্যাঁ, রায়তওয়ারি, মহলওয়ারি রায়তওয়ারি ছিল, সে রায়তওয়ারি প্রথা এই সময় চালু হয়েছিল 1820, 1820। আর অবশ্যই মহলওয়ারি প্রথাও চালু হয়েছিল 1822, 1822। এবার দুটোর ক্ষেত্রে দুটো নাম মনে রাখতে হবে একটু কষ্ট করে। কি কি? রায়তওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল কোথায়? মাদ্রাজ প্রেসিডেন্সিতে, মাদ্রাসে। কে ছিল? তার নাম ছিল টমাস মুনরো। টমাস মুনরো মাদ্রাজ প্রেসিডেন্সিতে প্রথম রায়তওয়ারি বন্দোবস্ত চালু করেছিল। আর মহলওয়ারি বন্দোবস্ত কোথায় ছিল? প্রধানত উত্তরপ্রদেশ, তার সাথে সাথে পাঞ্জাব, জেনারেলি পাঞ্জাব, ইউপিতে বেশিরভাগ, সেই জায়গায় চালু করেছিল কে? হল্ট ম্যাকেনজি। সেই সময় চালু হয়েছিল মহলওয়ারি বন্দোবস্ত। আর প্রথমবার মনে রাখবে এই সময়ে চা চাষ যেটা হয়েছিল, ঠিক আছে? চা চাষ এই সময় প্রথম হয়েছিল আসামে, ঠিক আছে? আসামে চা চাষ প্রথম এই সময় হয়েছিল। কোন ব্যক্তি ছিল তার পেছনে? ছিল রবার্ট ব্রুস। ঠিক আছে? সব চার্টার অ্যাক্টের মাধ্যমে এগুলো হয়েছিল, ধীরে ধীরে আস্তে আস্তে 1823, 22 এই সাইনে 20, 22, 23 এই সময় হয়েছিল। ওকে, তিনটে নোট ডাউন করে নাও, হয়ে গেলে বলবে, পরেরটা এগোবো। এই জায়গায় আরেকবার বলুন। কোনটা বাবা? ওই যে চা চাষ প্রথমবার আসামে যে চা চাষ হয়েছিল
রবার্ট ব্রুসের নিরীক্ষণে প্রথমবার আসামে চাষ হয়েছিল লর্ড হেস্টিংসের সময়। মানে এখানে যা ঘটনা হবে সব ওই গভর্নর জেনারেলের সময়ে ঘটনাগুলো ঘটেছিল। বলো, হলে বলবে। এবার লিখে রাখবে পরবর্তী এলো জন অ্যাডামস। কিন্তু জন অ্যাডামস এলো, এবার তিনি কি ছিলেন অ্যাক্টিং, তাহলে অ্যাক্টিং কততম হবে? 3 জন হয়ে গেছে, তাহলে 4th অ্যাক্টিং গভর্নর জেনারেল অফ বেঙ্গল জন অ্যাডামস 1823 1823। এরপরে আমাদের সপ্তম আসবে, মানে লর্ড হেস্টিংস এর পরবর্তী, মাঝখানে জন অ্যাডামস চতুর্থ অ্যাক্টিং গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এতটা হলে আমরা পরের পেজে যাব। কোনো ডাউট থাকলে বলবে। হয়েছে? নেক্সট এবার এলো আমাদের হচ্ছে 7th নেক্সট গভর্নর জেনারেল অফ বেঙ্গল 7th, সে হচ্ছে কি? লর্ড আর্মহার্স্ট। 1823 থেকে 1828, 1823 থেকে 1828 এলো লর্ড আর্মহার্স্ট। এবার দেখো তার সময় প্রথমবার বার্মা, যেটা আজকের দিনে মায়ানমার, ঠিক আছে, প্রথম ইঙ্গো ব্রহ্ম যুদ্ধ, ইঙ্গো ব্রহ্ম যুদ্ধ প্রথম হলো 1824 থেকে 26 পর্যন্ত চলেছিল। আর অবশ্যই আমাদের সিপাহী বিদ্রোহের যে সূচনার মধ্যে অনেক আগে ব্যারাকপুরে হয়েছিল, তাই তো? ব্যারাকপুর সিপাহী মিউটিনি, সিপাহী বিদ্রোহ হয়েছিল 1824 1824 ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহ হয়েছিল তার সময়। আর এই যে ব্রহ্মযুদ্ধ হলো মায়ানমারের সাথে যে যুদ্ধ হলো সেটা 1800 আমরা দেখলাম 24 থেকে 26 পর্যন্ত হয়েছিল। তাহলে 26-এ কোনো একটা চুক্তির মাধ্যমে এন্ড হবে। কোন চুক্তি হলো? ইয়ানদুবুর সন্ধি, ইয়ানদুবুর সন্ধি, ইয়ানদুবুর সন্ধি ইংল্যান্ড এদের সঙ্গে বার্মা মায়ানমারের হলো। আর্মহার্স্টের সময় প্রথমবার দেখবে ব্রিটিশদের ক্যাপিটাল হতো কি হতো? শীতকালীন একটা হতো, গ্রীষ্মকালীন একটা হতো। আর দেখবে সবসময় ক্যাপিটাল শীতকালে তারা গরমকে কোথায় যেত? সিমলাতে, তাই তো? সিমলা তারা ক্যাপিটাল বানিয়েছিল, মনোরম পরিবেশ, সেখানে থাকতে খুব ভালো। তো যাই হোক, সিমলাকে ক্যাপিটাল, গ্রীষ্মকালীন ক্যাপিটাল বানিয়েছিল, গরম প্রচুর, সিমলাতে গিয়ে ক্যাপিটাল হবে। তাহলে সিমলা কিন্তু সামার ক্যাপিটাল হতো ব্রিটিশদের সময়। ওই জন্য সিমলা কনফারেন্স, ওয়াভেল থেকে শুরু করে সবকিছু সিমলাতে হতো, ঠিক আছে? তো যাই হোক, সিমলাকে প্রথমবার ব্যবহার করা হয়েছিল ক্যাপিটাল হিসাবে 1827-এ লর্ড আর্মহার্স্টের সময়। ওকে, আচ্ছা, এরপর আবার কিছু দিনের জন্য অ্যাক্টিং, সেটা হচ্ছে উইলিয়াম বেইলে, জর্জ বেইলি যেরকম প্লেয়ার হয়, উইলিয়াম বেইলি 1828। আর্মহার্স্টের পরে তিনি এলেন অ্যাক্টিং। তাহলে কততম অ্যাক্টিং হচ্ছে? 4 জন হয়ে গেছে, 5th, তাই তো? 5th অ্যাক্টিং গভর্নর জেনারেল অফ বেঙ্গল উইলিয়াম বেইলি। এবার আমাদের এন্টার করবে সবচেয়ে বড়, লাস্ট বাট নট দ্য লিস্ট, সে হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক। লর্ড উইলিয়াম বেন্টিক এবার এন্টার করবে। তার টাইম পিরিয়ড কত? 1828 থেকে 1833।
এর আছে 33 কেন? তারপরে কি তিনি ছিলেন না? তারপরেও তিনি ছিলেন, তাই তো? কেন? কিন্তু কিভাবে ছিলেন? কিভাবে ছিলেন? 33 থেকে চেঞ্জ হয়ে যাবে তো এইটা গভর্নর না, এই টাইমে 33 থেকে চেঞ্জ হবে। বেন্টিকের দুটো টাইম, একটা 1828 থেকে 33, আর একটা 1833 থেকে 1835। কেন দুটো আলাদা আলাদা টাইম? তাহলে চার্টার অ্যাক্টের মাধ্যমে ওই ইয়েটা চেঞ্জ হয়ে যাবে। একদম বেন্টিক এই টাইমটা ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল, আর পরবর্তী টাইম ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। কোন অ্যাক্টের মাধ্যমে? ফেমাস আমাদের চার্টার অ্যাক্ট, চার্টার অ্যাক্ট 1833। মাথায় ঢুকলো? তাহলে বেন্টিকের এই জন্য দুটো টাইম, 22 থেকে 33 গভর্নর জেনারেল অফ বেঙ্গল, 33 থেকে 35 গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ওকে, ক্লিয়ার তো? কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো প্রথম যখন তিনি গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন, সেই সময় তার কাজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ 1829-এ কি করেছিল? সতীদাহ প্রথা রদ। সতীদাহ প্রথা, ঠিক আছে, হুম। প্র্যাকটিস অফ সতী, যেটা আমাদের রেগুলেশন আইন, 17 নম্বর রেগুলেশন আইন, আমাদের রাজা রামমোহন রায়ের সহায়তায়, জানি এগুলো খুব বেশি ডিসকাশন করছি না। সতীদাহ প্রথা রদ। 1830 30-এ হয়েছিল ঠগি, তাই তো? ঠগি ছিল, ঠগিরা বারবার আক্রমণ করতো, ঠগিদের দমন করেন, লুটেরা হতো, ঠগিদের দমন করেন। 1830-এ আরেকটা বিখ্যাত আমরা জানি বাংলায় ওয়াহাবি আন্দোলন, যেটা হচ্ছে তিতুমিরের নেতৃত্বে হয়েছিল, যেটাকে আমরা তিতুমির বিদ্রোহ বলি। সে পড়েছি বাঁশের কেল্লা, ছোটবেলায় পড়েছি না ভুলে গেছি? আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে বাংলায় ওয়াহাবি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, যেটা তিতুমিরের বিদ্রোহ, যেটাকে বারাসাত বিদ্রোহ বলে থাকি, ঠিক আছে? সেগুলো তিনি দমন করেছিলেন। কি বলছো বাবা? নারকেলবেড়িয়া গ্রামে, নারকেলবেড়িয়া গ্রামে, 24 পরগনা জেলার নারকেলবেড়িয়া গ্রামে, যেটাকে বারাসাত বিদ্রোহ বলে, অনেক নাম, তিতুমির বিদ্রোহ, বাংলায় ওয়াহাবি আন্দোলন, বারাসাত বিদ্রোহ, বিভিন্ন নামে এটাকে বলা হয়ে থাকে। 1830-এ তিতুমির বিদ্রোহ করেছিল, 31-এ তাকে পরাজিত আর নিহত করেছিল তার সময়। আর লাস্ট একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোল বিদ্রোহ তার সময় হয়েছিল। তবে 1831 1831-এর সেই সময় হয়েছিল কোল বিদ্রোহ। এগুলো তার গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসেবে তিনি কাজ করেছিলেন। তারপর চার্টার অ্যাক্টের মাধ্যমে তিনি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলেন। তাহলে ইন্ডিয়া হওয়ার পরে তার আবার আলাদা এক্সট্রা কাজ আসবে। বলো, এতটা মোটামুটি বেন্টিক পর্যন্ত এতটা ক্লিয়ার আশা করি। হ্যাঁ স্যার। ওকে, দেখো, তার 1800 মানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হওয়ার, ইন্ডিয়া হওয়ার পরে তার প্রথম গুরুত্বপূর্ণ কাজ 1835-এ কি হলো? কলকাতা মেডিকেল কলেজ, খুবই গুরুত্বপূর্ণ। কলকাতা মেডিকেল কলেজ এস্টাবলিশমেন্ট সঙ্গে গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে? ওকে, তার সময়ের সবচেয়ে বড় কাজ কলকাতা মেডিকেল কলেজ। তারপর 1835-এ তার ফেমাস মেকলে মিনিট, যেটাকে চুইয়ে পড়া নীতি আমরা বলে থাকি, মেকলে মিনিট, তাই তো? ট্রিকল ডাউন হাইপোথিসিস, চুইয়ে পড়া নীতি শিক্ষার ক্ষেত্রে তিনি করেন। ওকে, আরো এক্সট্রা আছে, মানে আমাদের নরবলি প্রথা নিষিদ্ধ, ওগুলো আর বেশি এক্সট্রা আমি যাচ্ছি না, এই দুটো করলেই হবে। চার্টার অ্যাক্ট তো আমরা অলরেডি করেছি, সমস্যা নেই। বলো, নোট ডাউন হলে বলবে। পরবর্তী গভর্নর জেনারেল আমরা যাব, মানে ইন্ডিয়ায় যাব, এবার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যাব আমরা, যা হবে। বলো, ডান? আট নাম্বার, আর হচ্ছে এদিক থেকে দেখতে গেলে 1 নাম্বার, 1 নাম্বার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। যদি লিস্ট হেডিং করো, এখান থেকে আবার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে হেডিং করে 1 নাম্বার উইলিয়াম বেন্টিক, এরকম করে হেডিং করবে একটা, এটাকে মানে পরের অংশটা লিখবে।
তাহলে আবার মানে সিকোয়েন্স বুঝতে সুবিধা হবে। বলো, নোট ডাউন হলে বলবে। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমরা যেটা করছি সেটা হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এক নাম্বার বেন্টিক, ছোট্ট করে একটু লিখে দিচ্ছি যাতে সিকোয়েন্স বুঝতে সুবিধা হয়। বেন্টিকের টাইম পিরিয়ড 1833 থেকে 1835, তাই তো? 33 থেকে 35 বেন্টিকের সময় ঘটনা আমরা দেখে নিয়েছি। এবার দেখো, এবার কে এলো? চার্লস মেটাকাফ। কিন্তু তিনি তো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নয়, তিনি ছিলেন প্রথম অ্যাক্টিং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাক্টিং, ঠিক আছে? ফার্স্ট, প্রথম হবে, কারণ আবার প্রথম কেন? কারণ নতুন পোস্ট এসে গেছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এর আগে বেঙ্গল ছিল, তাহলে চার্লস মেটাকাফ প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আচ্ছা, প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে চার্লস মেটাকাফ। এবার তার সময়ে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, এবার টাইমটা একটু বলে দিই। 1835 থেকে 36, 35 থেকে 36 পর্যন্ত তিনি ছিলেন, এবং তার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, এরা কি হতো, দেশীয় সংবাদপত্রের উপরে প্রচুর বিধিনিষেধ আরোপ করা ছিল। তিনি কি করেছিলেন, সমস্ত যে দেশীয় সংবাদপত্র আছে তার উপরে বিধিনিষেধ তুলে দিয়েছিলেন। দেশীয় সংবাদপত্রের ওপর বিধিনিষেধ তুলে দেন, ঠিক আছে? সেই কারণে তাকে একটা বিশেষ নামে ডাকা হয়, যেটা আমাদের WBCSO এক্সামে পরীক্ষায় এটা এসেছিল। তাকে বলা হতো, চার্লস মেটাকাফকে, ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা। একদম লিবারেটর অফ প্রেস, বা সংবাদপত্রের মুক্তিদাতা তাকে বলা হয়, লিবারেটর অফ প্রেস, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তার সময় মেটাকাফ থেকে একটাই কোশ্চেন আসে যে লিবারেটর অফ প্রেস কাকে বলা হয়? চার্লস মেটাকাফকে। থেকে একটাই কোশ্চেন আসে এবং এটাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আসবে সেকেন্ড গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, কে? লর্ড অকল্যান্ড। লর্ড অকল্যান্ড সেকেন্ড গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, 1836 থেকে 42, ঠিক আছে? তাহলে তার সময় কি হলো, প্রথমবার আফগানিস্তানের সঙ্গে দ্বন্দ্ব হলো, ইঙ্গো আফগান দ্বন্দ্ব। ইঙ্গো আফগান দ্বন্দ্ব 1838 থেকে 42। তাহলে রঞ্জিত সিং সেদিকে আছে, এখনো আছে। তাহলে সেই সময় অকল্যান্ডের সময় ট্রিটি সাইন হলো ত্রিপাক্ষিক চুক্তি, একটা ত্রিপাক্ষিক চুক্তি, হয়তো মনে আছে ত্রিপাক্ষিক চুক্তি। তার মধ্যে মহারাজা রঞ্জিত সিং ছিল। রঞ্জিত সিং ব্রিটিশ, মানে ইংরেজদের মধ্যে ব্রিটিশ অকল্যান্ড ছিল, আর ছিল শাহ সুজা, ঠিক আছে? আফগান নেতা শাহ সুজা। ত্রিপাক্ষিক চুক্তি হয় 1938-এ। এই আফগান দ্বন্দ্ব হলো, এই ইঙ্গো আফগান দ্বন্দ্ব, তার মধ্যে রঞ্জিত সিংকে কাছে নিয়ে এসে 1838 এই চুক্তি স্বাক্ষর করা হলো, ঠিক আছে? 1838-এ। এবার আসবে 3 নাম্বার, পরবর্তী গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, কে? লর্ড এলেনবোরো। এলেনবোরো 1842 থেকে 1844, লর্ড এলেনবোরো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে এলেন। তার সময় কি হয়, এই যে সিন্ধু প্রদেশ, যেটা সিন্ধ আজকের দিনে যে সিন্ধ, যেটা পাকিস্তানে, মানে যাই হোক দখলই বলা যায় সবকিছু, তো যাই হোক সিন্ধু প্রদেশটা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। সিন্ধু ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। আর এই সময় গুরুত্বপূর্ণ 1843-তে আমাদের যে দাস প্রথা ছিল, স্লেভারি, সেই দাস প্রথার অবসান হয়। দাস প্রথার অবসান হয়, স্লেভারি 1843-তে লর্ড এলেনবোরোর সময়ে এটা মানে শেষ করা হয়। বলো, এন্ড হলে বলবে, মানে ক্লিয়ার হলে বলবে। আর সিন্ধ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত 1843, 1843।
এই দাসপ্রথার যে হ্যাঁ অবসানটা এটা কি ভারতে ভারতে হয়েছিল তো এটা? অবশ্যই অবশ্যই ভারতে, মানে এরা তো আমাদের ভারতে এসে যে কাজগুলো করেছিল সেগুলোই তো আমরা আলোচনা করবো। অন্য জায়গায় অন্য দেশে কি আছে আমরা কেন জানবো, তাই না? না না, ওই আরেকটা ছিল না দাসপ্রথার অবলুপ্তি, ওইটা কাশ্মীরে বেশ হয়েছিল মনে করছিল। কি বলছি একবার বলো। চার্টার একটা পড়েছিলাম, ওই দাসপ্রথার অবলুপ্তিটা একটা ঘটেছিল চার্টার অ্যাক্টের টাইমে। হুম হুম হুম। হ্যাঁ সেটা দেখো, সারা এবার নাকি দেখো, সে একটা জিনিস একটু বলি, দেবদাসী প্রথার অবসান হয়েছিল, ঠিক আছে, কিন্তু এখনো দেবদাসী প্রথা দেখা যায়। এটা বারবার লর্ড রিডিং এর সময়, লর্ড রিডিং আমরা পড়বো তার সময় দেবদাসী প্রথার অবসান ঘটানো হয়। কিন্তু এগুলো কখনো কিন্তু যতই অবসান করুক হয় না, যতই বলা হয় করা যায় না, কিন্তু যতক্ষণ না গভর্নমেন্ট মানে মানুষ চাইবে অবসান করতে ততদিন কোনোদিন হবে না। এলেন বড়োর সময় দাস প্রথাকে অবসান করা হয়েছিল। এবার ডিসাইডেড হয়েছে, বলা হয়েছে, কিন্তু কতটা হয়েছে, ওই যে আমাদের দেখো প্রত্যেক বছর কি হয়, একবার করে হুচুকুটে প্লাস্টিক ব্যান হয় কি, দেখেছো তো? প্রত্যেক না বছর হয়নি। একবার করে হুচুকুটে প্লাস্টিক ব্যান, প্লাস্টিকের জিনিস ব্যবহার করা যাবে না। দুদিন পরে দেখো সেই প্লাস্টিকের জিনিসই ব্যবহার হচ্ছে। যখন হয় তখন একটু ভয়টা দেখা, হ্যাঁ প্লাস্টিক ব্যান হয়ে যাবে আর জীবনে আসবে না, আবার চলে আসে। কারণ মানুষ খুব অলস না, মানুষ কখনো চায় কমফোর্ট থেকে বেরোতে, হচ্ছে ব্যাপার। ওকে বলো, ক্লিয়ার হলে পরেরটাই হচ্ছে। এলেন বোরো 3 নম্বর গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এগোচ্ছি। নেক্সট, এবার এলো অ্যাক্টিং। তাহলে অ্যাক্টিং এলো কি? উইলিয়াম বার্ড, পাখি, তাই তো, উইলিয়াম বার্ড 1844 অ্যাক্টিং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। কততম হবে? সেকেন্ড। প্রথমটা মেটাকাফ, আর সেকেন্ড অ্যাক্টিং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া 1844, বেশি বড় দিনের কোনো ব্যাপার না। আচ্ছা, এবার পৌঁছে গেল আমাদের 4 নাম্বার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তার নাম লর্ড হেনরি হার্ডিঞ্জ। হেনরি হার্ডিঞ্জ, হার্ডিঞ্জ 2 আছে, এনে প্রথম হেনরি হার্ডিঞ্জ 1844, 1844 থেকে 1848, 44 থেকে 48। আচ্ছা, এর আগে কারো কি চার্টার অ্যাক্ট ছিল? না, 33-এর পরে 43। এর আগে 33-এর পর, না 33-এর পর 43 না 53 আসবে, সরি 53 আসবে, না চার্টার অ্যাক্ট মাঝে কিছু আসে। হ্যাঁ, হেনরি হার্ডিঞ্জ। আচ্ছা, এর সময় খুবই গুরুত্বপূর্ণ, শিখদের সঙ্গে যে প্রথম, এতদিন রঞ্জিত সিং এটাকে নিউট্রাল রেখেছিল, আর তারপরে আর সম্ভব হলো না, প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ হলো 1845, 1845 থেকে 46 পর্যন্ত হলো। আর অবশ্যই ট্রিটি স্বাক্ষর করবে, তো ব্রিটিশরা কি ট্রিটি না করে যাবে? কোন ট্রিটি হলো? লাহোর চুক্তি, খুব ফেমাস, ফেমাস লাহোর ট্রিটি। লাহোর চুক্তি হলো 1846, 1846-এ লাহোর চুক্তি হলো। আচ্ছা, এর সাথে সাথে আমাদের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে অন্যতম যে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ সেটা ছিল থমসন কলেজ ফর ইঞ্জিনিয়ারিং। এটা ছিল প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, স্থাপন হয়েছিল এনার সময়, মানে লর্ড হার্ডিঞ্জের সময়। কবে হয়েছিল? 1847, 1847। আর তারপরে লাস্ট, দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ, ইঙ্গো শিখ যুদ্ধ সেকেন্ড, লাহোরের চুক্তির মাধ্যমে এন্ড হলো। আবার হবে 1848 থেকে 49 ইঙ্গো শিখ যুদ্ধ, সেকেন্ড ইঙ্গো শিখ যুদ্ধ হলো। তারপরে আমরা দেখবো কিভাবে দখল করলো সেটা আমরা বলছি, কারণ যুদ্ধটা শুরু হয়েছিল এই সময়, এন্ড হয়নি। এন্ডটা এসে পরবর্তী যে ডালহৌসি তিনি এসে এন্ড করেন, যেটা আমরা পরে যে গভর্নর জেনারেল বা লাস্ট
গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড ডালহৌসিকে নিয়ে আলোচনা করব। লর্ড ডালহৌসি 1848 থেকে 1856, 1856। লাস্ট নয়, সরি, ক্যানিং লাস্ট ছিল, ডালহৌসি পরে ক্যানিং, ক্যানিংকে লাস্ট আর তার ফার্স্ট ক্যানিং। ডালহৌসি, তাহলে ডালহৌসি ফেমাস ছিল কিসের জন্য? তার বিখ্যাত সত্যবিলোপ নীতি। সত্য বিলোপ নীতি, তাই তো? কারো যদি পুরুষ মানে ছেলে না হয় তাহলে সেটা তার হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, সত্য বিলোপ নীতি ফেমাস। সত্য বিলোপ নীতি তার সময় হয়। আর তার সময় যে ফেমাস আমরা চার্টার অ্যাক্ট, প্রথম চার্টার অ্যাক্ট ছিল যেটা কোনো টাইম ছিল না, এর আগে সমস্ত একটা টাইম পিরিয়ড ছিল 20 বছরের, 20 বছর পরে এই চার্টার অ্যাক্টে কোনো টাইম লিমিট ছিল না, নো টাইম লিমিট, একমাত্র চার্টার অ্যাক্টে কোনো টাইম লিমিট ছিল না। বলা এটা কিন্তু আর 20 বছর পরে এরকম কোনো ব্যাপার ছিল না, এই চার্টার অ্যাক্টটি পাস হয়েছিল যে একদম আনলিমিটেড, কিন্তু তার আগেই তো ভারত শাসন আইন এসে উড়িয়ে দিল, ঠিক আছে? তো যাই হোক, সেটা আলাদা কথা, কিন্তু এর কিন্তু কোনো টাইম লিমিট ছিল না। এমসিকিউ এর জন্য এটা কোশ্চেন আছে, কোনো সময় সীমা ছাড়াই চার্টার অ্যাক্ট পাস হয়েছিল 1853, 1853 চার্টার অ্যাক্ট, কোনো টাইম লিমিট ছিল না। তাহলে সত্য বিলোপ নীতির মাধ্যমে তো অনেক জায়গা তিনি দখল করেছিলেন। প্রথম ছিল কি? প্রথম ছিল সাতারা 1848, তারপরে জয়পুর, কয়েকটা আমি লিখিয়ে দিচ্ছি, জয়পুর 1849, তারপরে হচ্ছে সম্বলপুর, উড়িষ্যার সম্বলপুর 1849, ঠিক আছে? ঝাঁসিটা ফেমাস আছে, ঝাঁসি 1853, ঠিক আছে? আর হচ্ছে ফেমাস আমাদের অযোধ্যা, এটা তো খুবই ফেমাস, 1856 অযোধ্যা দখল করে, এবং অযোধ্যার নবাব সেই সময় কে ছিল? একটু কুশাসনের অভিযোগে তো একদম, ওয়াজিদ আলী শাহ, ঠিক আছে? ওয়াজিদ আলী শাহকে মানে কুশাসনের অজুহাতে সরানো হয়, এবং কলকাতায় যে মেটিয়া বুরুজ রয়েছে, মানে আজকের দিনে যে গার্ডেন রিচ রয়েছে, সেখানে তাকে নির্বাসন দেওয়া হয়, মেটিয়া বুরুজ। এবার এই মানে ওয়াজিদ আলী শাহ কলকাতায় আসার পরে একটা গুরুত্বপূর্ণ জিনিস করেছিল, যেটা আজকের দিনে খুব ফেমাস, কি বলতো? জানো? আচ্ছা, বিরিয়ানি খাও? বিরিয়ানি খাও না খাওনি বলো? খাও তো? বিরিয়ানিতে যে আলু, সেটা ওয়াজিদ আলী শাহর সময়, মানে তিনি বেসিক্যালি এটা চালু করেছিলেন, ঠিক আছে? এটা মাথায় রাখবে। আচ্ছা, যাই হোক, এই কোশ্চেন করবে বিরিয়ানি আসুন। এটা হচ্ছে জিকে টিকেতে বিভিন্ন জায়গায় পড়ে, মানে মানে জিজ্ঞেস করে, ঠিক আছে? পরীক্ষায় তো পড়বে না যে বিরিয়ানিতে আলু কে চালু করেছিলেন, এটা জাস্ট প্রত্যেকে জানার জন্য, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো মেটিয়া বুরুজে তাকে নির্বাসন, তারপর তার যে ওয়াইফ ছিল বেগম হজরত মহল, তিনি অযোধ্যা লিড করেছিলেন, ঠিক আছে? আচ্ছা বলো, ডালহৌসি এতটা ক্লিয়ার? আর তো বাকি আছে, এখানে জায়গা নেই, পরের পেজে লিখতে হবে আমাকে। এতটা যদি লেখা হয় বলো, ডালহৌসির সময়। চেঞ্জ করছি তাহলে। আচ্ছা, এবার ডালহৌসির সময়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে প্রথম, এই যে দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ ছিল, ইঙ্গো শিখ যুদ্ধ যেটা ছিল, তাতে ব্রিটিশরা জয়লাভ করে। 48 থেকে 49 যে হলো, তাতে জয়লাভ করলো। আর জয়লাভ করলে অবশ্যই কি হবে? চুক্তি হবে, ঠিক আছে? জিতলে তো বাবা চুক্তি হবে। এই চুক্তির মাধ্যমে কি হলো? লাহোরের ট্রিটি যেটা স্বাক্ষর হয়েছিল, সেকেন্ড টাইম আবার লাহোর ট্রিটি হলো, এবং সেই লাহোর ট্রিটি অনুযায়ী শিখদের পুরো এম্পায়ার দখল হলো, এবং যে রঞ্জিত সিং এর যে ছেলে ছিল দলীপ সিং, তাকে কি করা হয়? মানে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়, এবং তার সাথে কোহিনূর হেরে যায়। আমি ওই গল্প আর খুব বেশি ভিতরে যাচ্ছি না, ঠিক আছে? তার সময় 1855 খুবই গুরুত্বপূর্ণ, কি হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ, তাই তো? ফেমাস সাঁওতাল বিদ্রোহ ডালহৌসির সময় 1855 হয়েছিল তো নাকি সাঁওতাল বিদ্রোহ? তার সময় 1854 এডুকেশন পারপাসে কি হলো? শিক্ষার ক্ষেত্রে উডের ডেসপ্যাচ, মনে আছে?
উডস হ্যাঁ, শিক্ষা ডিসপ্যাচ, সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত, যেটাকে আমরা এর ম্যাগনা কার্টা বলে থাকি, ম্যাগনা কার্টা বলা হয়। হয়েছিল প্রথমবার যে সিভিল সার্ভিস যেটা হয়েছিল, এবং এই যে সিভিল সার্ভিস আগে অলরেডি চালু হয়েছে, এনার সময় কি হলো, সিভিল সার্ভিসের ক্ষেত্রে এন্ট্রান্স এক্সাম করা হলো। এর আগে সিভিল সার্ভিস পরীক্ষা হতো, কিন্তু এখানে করা হলো সিভিল সার্ভিসে যে নিয়োগ হবে সেটা এন্ট্রান্স এক্সামের মাধ্যমে হবে। যে তুমি হঠাৎ করে প্রত্যেকেই সিভিল সার্ভিস দিতে পারবে সেরকম না, এন্ট্রান্স এক্সামের মাধ্যমে যারা কোয়ালিফাই করবে তারা সিভিল সার্ভিস দিতে পারবে। যত সময় যাচ্ছে তার সাথে সাথে এগোচ্ছে, মানে টাফ হচ্ছে, যখন আমাদের আজকের দিনে এগোচ্ছে। নেক্সট, খুবই ফেমাস আমরা জানি 1853-তে ডালহৌসির সময় কি হয়েছিল, দ্য ভেরি ফেমাস বোম্বে টু থানে, ট্রেন চালু হয়েছিল। বোম্বে টু থানে ট্রেন, মানে রেল লাইন, রেল লাইন চালু হয়েছিল ফার্স্ট। রেল লাইন চালু হয়েছিল 1853, 16 এপ্রিল ডেট, প্রথম রেল লাইন চালু হয়েছিল। আর সেকেন্ড রেল লাইন চালু হয়েছিল কলকাতা টু রানীগঞ্জ। দুটো জানতে চাই, প্রথম বোম্বে টু থানে ছিল, আর সেকেন্ড ছিল কলকাতা থেকে রানীগঞ্জ। কলকাতা থেকে তো নয়, হুগলি ছিল। হ্যাঁ, হুগলি, হুগলি, হুগলি বলো, হ্যাঁ হুগলি, হুগলি, হুগলি টু রানীগঞ্জ, হ্যাঁ হুগলি থেকে রানীগঞ্জ, কলকাতা না হুগলি, হ্যাঁ একদম। যেহেতু মানে প্ল্যাটফর্মটা তো এর মধ্যে ছিল, যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই, হুগলি। এর সময় তোমার হচ্ছে ডালহৌসির সময় প্রথমবার পিডব্লিউডি গঠন করা হয়। পিডব্লিউডি মানে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। মানে আজকের দিনেও দেখবে পিডব্লিউডি গভর্নমেন্ট করে, মানে সরকারের যেসব কাজ, রোডস থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সরকারি কাজ হয় সেটাকে পিডব্লিউডি বলা হয়। 1854 সালে 1854 পিডব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট করা হয়। তার সময় প্রথম টেলিগ্রাফ লাইন, প্রথম টেলিগ্রাফ লাইন সেই সময় চালু হয়। তার সময় কত সালে চালু হয়? 1854, কলকাতা থেকে ডায়মন্ড হারবার, কলকাতা টু ডায়মন্ড হারবার প্রথম টেলিগ্রাফ লাইন চালু হয়। এবার অবভিয়াসলি 1856 ভেরি ফেমাস, কি হয়েছিল? বিধবা বিবাহ আইন, তাই তো? বিধবা বিবাহ আইন কিন্তু পাস হয়নি, ড্রাফট হয়েছিল, ঠিক আছে। পাস কিন্তু যে স্বাক্ষর যেটা হয়েছিল সেটা কিন্তু ক্যানিং এর সময়, পরবর্তী ক্যানিং এর সময় হয়েছিল, ঠিক আছে, এটা মাথায় রাখবে। 1856, বলো ক্লিয়ার হলে এতটা বলো। বাংলাতে বললে কি বলবো, মানে প্রবর্তিত হয়েছিল। আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি, বাংলা আমি বলে দিচ্ছি বাবা। হ্যাঁ, যদি বলা হয় যে বিধবা বিবাহ আইন কবে হচ্ছে, বিধবা বিবাহ আইনটা তিনি হচ্ছেন ড্রাফট, মানে কি বলবো, মানে খুব মানে খসড়া, হ্যাঁ এটা ভালো কথা, খসড়া প্রস্তুত হয়েছিল কার সময়? ড্রাফটিং কমিটি পড়েছিলাম, খসড়া প্রস্তুত হয় কার সময়? সেটা হচ্ছে লর্ড ডালহৌসি। আর যদি পাস বলা হয়, মানে স্বাক্ষর বা পাস হয়েছিল, সেটা হচ্ছে ক্যানিং এর সময়। এবার বোঝা গেল? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। বলো, লেখা হলে বলবে, ক্যানিং এ যাবো পরে। হয়েছে, ওকে। নেক্সট, এবার আমাদের এন্ট্রি করছে শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সিক্সথ, সেটা হচ্ছে লর্ড ক্যানিং। শেষ আবার লর্ড ক্যানিং, এদিকে প্রথম লর্ড ক্যানিং। তাহলে কি হলো? দুটো কেন, দুজন ক্যানিং কেন, একজনই ক্যানিং? তাহলে ইনি হচ্ছেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, হলুদ ক্যানিং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, আর গ্রিন ক্যানিং হচ্ছে ভাইস রয় অফ ইন্ডিয়া, তাই তো?
ভাইস রয় অফ ব্রিটিশ ইন্ডিয়া। তাহলে মাঝখানে আসবে গুরুত্বপূর্ণ অ্যাক্ট, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন 1858, 1858 আমরা অলরেডি পড়েছি। তাহলে আসার পর প্রথম কাজ তার কি হবে? অবশ্যই এই যে বিধবা বিবাহ আইন ছিল সেটা পাস হবে। ডেট 26 জুলাই 1856 যখন এটা পাস হয়, ঠিক আছে। আর 1856-তে এটা ড্রাফট হয় জুলাই মাসের আগে। ক্যানিং যখন এসেছিল, ক্যানিং এর টাইম ছিল 1856-তে, জুলাই মাসে তিনি আসার পরে 1856 থেকে প্রথমে 1858, আবার এদিকে 1858 থেকে 1862, 1862। যেমন লাস্ট বেন্টিকের সময় দুটো টাইম লাইন, এনার সময় দুটো টাইম লাইন। এটা তার প্রথম কাজ, ঠিক আছে। আর অবশ্যই ক্যানিং এর সময় কি হলো? এসআই বাবুকে খুব চাপে পড়তে হয়েছিল। কি? সিপাহী বিদ্রোহ, সিপাহী বিদ্রোহের সূচনা, তাই তো? 1857 সিপাহী বিদ্রোহ। এসআই ভদ্রলোককে 1857-তে সিপাহী বিদ্রোহের সম্মুখীন হতে হয়েছিল। মহাবিদ্রোহের সূচনা হয়েছিল তার সময়। তবে তার সময় গুরুত্বপূর্ণ শুধুমাত্র যে আন্দোলন করেছে ভালো সেটা নয়, ভালো কাজও তার সময়ে মানে গুরুত্বপূর্ণ। 1857-এ প্রথমবার কি হয়? ফার্স্ট ইউনিভার্সিটি এস্টাবলিশ হয়। ইউনিভার্সিটি, ফার্স্ট ইউনিভার্সিটি হয় কলকাতা ইউনিভার্সিটি। শুধু কি কলকাতা হয়েছিল? প্রথমটা কি লিখলেন? 26শে জুলাই 1856 পাস হয়। ওই যে ওই বিধবা বিবাহ, তিনটে ইউনিভার্সিটি তৈরি হয়েছিল, ওই কলকাতা, বোম্বে আর মাদ্রাজে। ওই যে ওই যে 26, discussion দাঁড়া যেই দাঁড়া, তৈরি হয়েছিল। আমি এটা ক্লিয়ার করে দিই। 26শে জানুয়ারি 1856 ওই যে বিধবা বিবাহ আইন যেটা ছিল সেটা পাস হয়েছিল। লিখে দিচ্ছি এখানে, বিধবা বিবাহ। আচ্ছা, ইউনিভার্সিটির মধ্যে প্রথম হয়েছিল কলকাতা ইউনিভার্সিটি, ঠিক আছে। কবে? 24শে জানুয়ারি 1857। তারপরে হলো বোম্বে প্রেসিডেন্সি, বোম্বে ইউনিভার্সিটি। কবে হলো? 18 জুলাই। প্রথমটা 24শে জানুয়ারি, 18 জুলাই। আর থার্ডটা কোথায় হলো? মাদ্রাজ প্রেসিডেন্সিতে, মাদ্রাজ ইউনিভার্সিটি। কবে হলো? 5 সেপ্টেম্বর। সবই 1857। তিনটে একই বছর, আলাদা আলাদা ডেট। ক্লিয়ার? কোনো ডাউট নেই? না স্যার। ওকে। এবার লর্ড ক্যানিং এর ভাইসরয় হিসাবে কিছু কাজ আমরা আজকে একটু জেনে নেব। বাকি আমাদের রিমেনিং থাকবে, বাকি ভাইসরয় গুলো আমরা পরের দিন পড়বো। ভাইসরয় হিসেবে হওয়ার পর ক্যানিং 1858-এ প্রথম কাজ তার কি হবে? আমাদের যে সত্যবিলোপ নীতি ছিল, ঠিক আছে, সত্যবিলোপ নীতি, সেটা বন্ধ করবে, ঠিক আছে। এতদিন চলছিল, সত্যবিলোপ নীতি বন্ধ, ঠিক আছে। 1834, 1834 একটা আইন তৈরি হয়েছিল, সেটা মেকলের সেই সময়ে, মেকলের মানে সেই সময় হয়েছিল, কিন্তু সেটা কোনো কার্যকরী করা হয়নি। সেই যে জিনিসটা, সেটা এই সময় এসে কার্যকর করা হলো। 1834 এর ঘটনা, যেটা আমাদের আইনকে কোডিফাই করা হয়েছিল, সেটা 1858 সালে এসে কার্যকর করা হলো। সেটা কি ছিল? যেটা এতদিন পর্যন্ত আমাদের চলছিল, সেটা কি? সেটা হচ্ছে ইন্ডিয়ান পিনাল কোড, আইপিসি, ঠিক আছে। আইপিসি 1860 এটাকে লিপিবদ্ধ, বিধিবদ্ধ, মানে যেটাকে আমরা বাংলায় ইংলিশে বলবো কোডিফাই। এটা সব থেকে বড় কথা, কোডিফাই। আর যদি বাংলায় বলতে চাও তাহলে বলবে বিধিবদ্ধ। এটা কিন্তু প্রথমে 1834-এর পেনাল কোড ছিল, 1834। তারপরে কি পিছিয়ে 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 1834-এ কে ছিল গভর্নর জেনারেল? কে ছিল 1834-এ? বেন্টিক ছিল তো নাকি? বেন্টিক ছিল। তাহলে বেন্টিকের সময় লর্ড মেকলে সেই সময় আইনটা বানিয়েছিল, কিন্তু সেটাকে সংশোধন করে করে আর কার্যকরী করা হয়নি। কার্যকরী করা হলো কবে? 1860-এ ক্যানিং এসে এটাকে কার্যকরী করে বানানো হলো ইন্ডিয়ান পেনাল কোড, আইপিসি, যেটা এতদিন 2024 সাল পর্যন্ত ছিল। এখন আর এটা নেই, এখন বিএনএস হয়ে গেছে, ভারতীয় ন্যায় সংহিতা, তাই তো? আচ্ছা, এটা সেই সময় হয়েছিল। আচ্ছা, তার সাথে সাথে আইপিসি যেমন চালু হলো, তার সাথে সাথে
আমাদের সিআরপিসি 1861, ঠিক আছে, সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিওর কোড, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, মানে জিনিসটা কি আইপিসি সিআরপিসি গুলো জানো না, একটু বলে দিতে হবে কি জিনিসটা? না, জানি না। আচ্ছা, আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে জিনিসটা কি, কারণ জানাটা দরকার। দেখো, আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড, সিআরপিসি, সিআরপিসি হচ্ছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, ঠিক আছে। দেখো, আমি একটা ঘটনা বলছি, সেই ঘটনা তোমরা হলে বুঝতে পারবে। সাপোজ ধরো তুমি একজনকে থাপ্পড় মেরেছো, ঠিক আছে, থাপ্পড় মেরেছো বা যাই হোক, তাকে হচ্ছে গাড়ি থেকে ঠুকে দিয়েছো, অ্যাক্সিডেন্ট, থাপ্পড় মারলে তো হবে না, তারপরে ধরো অ্যাক্সিডেন্ট করেছো। এবার অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে কি হলো, অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে তোমাকে পুলিশ ধরে নিয়ে গেল, ঠিক আছে, পুলিশ ধরে নিয়ে গেল। পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে কি হবে, তোমাকে রাখবে, দিয়ে কোর্টে চালান করবে, কোর্টে তোমাকে দিবে, ঠিক আছে। এবার কোর্টে যখন তোমাকে চালান করলো, কোর্টে গিয়ে আমাদের যে আইন আছে, এবার সেই কেসটা তো মানে কোর্টে দিতে হবে যে একে ঠুকেছে, মানে অ্যাক্সিডেন্ট করেছে বা মেরেছে, এর জন্য এর হচ্ছে এই ধারা তার উপরে প্রযুক্ত হচ্ছে, কি না, এই যে ধাক্কা মেরেছে, হত্যার চেষ্টা, ঠিক আছে, বিভিন্ন ধরনের কথা বলে, সেগুলো হচ্ছে আইপিসি। মানে তোমাকে যখন অ্যারেস্ট করা হবে, অ্যারেস্ট করার পরে তোমাকে যখন কোর্টে চালান করা হবে, কোর্টে নিয়ে গেল, তখন পুলিশ যে কেসটা তোমাকে দেবে সেটা হচ্ছে আইপিসির আন্ডারে তোমাকে কেস দেবে, যে এই ব্যাপারে তোমাকে হয়েছে। এবার পুলিশ তোমাকে কেস দিল, কোর্ট কি সেগুলো সব শুনে নেবে? কোর্ট তখন দেখবে, কোর্ট তখন তোমাকে কনভিক্ট করবে যে হ্যাঁ, তুমি কাউকে ঠুকেছো বা এই করেছো, সেই জন্য সিআরপিসির আন্ডারে তুমি এইভাবে, এই হচ্ছে এই অপরাধে তুমি দোষী। তার মানে আইপিসি যেটা কেস, সেটা পুলিশ কোর্টকে দিয়ে থাকে যে এই ধারা অনুযায়ী আমি এই ব্যক্তিকে অভিযুক্ত করলাম। এবার কোর্ট সেগুলোকে দেখে, সেই ধারাগুলো দেখে সে তার যে ধারা অনুযায়ী তোমাকে বলবে তুমি যে ঠুকেছো সেই কারণে তুমি এই হিসাবে দোষী। কিসের দোষী? সিআরপিসির এই নম্বর ধারা অনুযায়ী তুমি দোষী। এবার বোঝাতে পারলাম কথাটা? ক্লিয়ার হলো না হলো না? হ্যাঁ স্যার। এটা হচ্ছে আইপিসি সিআরপিসি। আর একটা এভিডেন্স অ্যাক্ট ছিল, সেই এভিডেন্স অ্যাক্টটা নিয়ে আর কিছু বলছি না, সেটার এখন ভারতীয় সাক্ষ্য প্রমাণ হয়েছে। সেটা মানে কি, যে তোমাকে এভিডেন্স হিসাবে কোন কোন জিনিস ব্যবহার করা হচ্ছে। এভিডেন্স হিসাবে তোমার ধরো ফোন ব্যবহার করা হচ্ছে, বা কোনো জবানবন্দি, তুমি তাকে তো ধমকেছো, এই তোকে আমি দেখে নেবো, সেটা একটা এভিডেন্স। বা তুমি যেই গাড়িতে ঠুকেছো সেই গাড়িতে তোমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেল, সেটা একটা এভিডেন্স। সেই হিসাবে এভিডেন্স, কোন কোন এভিডেন্স কাজ করবে করবে না, সেগুলো এভিডেন্স অ্যাক্টের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এই আইপিসি সিআরপিসি ছিল, এখন তার জায়গায় আমাদের বিএনএস হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা, আর হচ্ছে সিআরপিসি এখন হয়েছে, ঠিক আছে। সিআরপিসি গুলো বন্ধ হয়েছে। আচ্ছা, এরপর 1859 কি হলো? নীল বিদ্রোহ। আমরা প্রত্যেকেই জানি ফেমাস নীল বিদ্রোহ ক্যানিং এর সময় হলো। তারপর 1859 হলো শ্বেতাঙ্গ বিদ্রোহ। এবার শ্বেতাঙ্গ বিদ্রোহ কেন? শ্বেতাঙ্গ বিদ্রোহের কারণ হচ্ছে যে আগে কি হতো, যারা ব্রিটিশ সৈন্যদের রেজিমেন্ট হতো, এর সাথে সাথে কি হলো, এই শ্বেতাঙ্গ বিদ্রোহটা আমি একটু বলে দিচ্ছি, যদি হচ্ছে মানে খেয়াল করে একটা জিনিস খেয়াল করবে, আমরা অ্যাংলো ইন্ডিয়ান কথাটা শুনেছি, অ্যাংলো ইন্ডিয়ান। হ্যাঁ। আচ্ছা, এই অ্যাংলো ইন্ডিয়ান ব্যাপারটা কি বা কোথা থেকে এলো, কোন আইডিয়া আছে? অ্যাংলো ইন্ডিয়ান মানে যারা ভারতে বাসিন্দা নয়, তো মানে বিদেশ বাসিন্দা। ভারতের বাসিন্দা নয়। আচ্ছা, একটু বলে দিই জিনিসগুলো কি হচ্ছে। একটু মন দিয়ে শোনো, ঠিক আছে, মন দিয়ে শোনো, অ্যাংলো ইন্ডিয়ান ব্যাপারটা কোথা থেকে এলো। আর যদি ভারতীয় নাই হয়, তাহলে এতদিন পর্যন্ত 2020 সাল পর্যন্ত অ্যাংলো ইন্ডিয়ানকে লোকসভাতে 2টো সিট কেন রিজার্ভ করা ছিল? 2টো সিট তো রিজার্ভেশন ছিল এতদিন, তাহলে কেন ছিল এতদিন, যদি তারা ভারতের লোকই না হয়, তাই না? কোশ্চেন নিশ্চয়ই আসেনি। হ্যাঁ। আচ্ছা দেখো, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, ব্রিটিশরা ভারতে এসেছিল কবে? 1600 খ্রিস্টাব্দে। আমরা ভালো করেই জানি। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা আছে, এই পেজে লিখবো না, পরের পেজে লিখছি, পরের পেজে লিখে ডিসকাস করে দিচ্ছি। কারণ এখান থেকে আর এখানে 2-4টে জিনিস লিখিয়ে করো, পরের পেজে আমি একটু ডিসকাস করে দিচ্ছি, এখানে বুঝে নাও। ব্রিটিশরা ভারতে এসেছিল 1600 খ্রিস্টাব্দে। এবার তারা যখন ভারতে এসেছিল, এরকম তো নয় যে সবাই এসেছিল এরকম না। তারপর তারা কি হিসেবে এলো? ভারতে এসেছিল তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী হিসেবে, ঠিক আছে, ইস্ট ইন্ডিয়ার যে কোম্পানি তার কর্মচারী হিসাবে এলো। এবার এরকম তো নয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা হচ্ছে কলকাতা,
আর হচ্ছে দিল্লির মতো ডিস্টেন্স, যে এখানে তার বউ আছে এখানে তার, তাহলে যারা এখানে থাকে কাজ করতে আসে তারা হঠাৎ করে ঘর তো যেতে পারবে না, তার মানে সারা জীবন বলতে গেলে তারা এখানেই বা কাজের, এবার ধরো একটা যখন 20 বছর বা 25 বছর বয়সে চাকরি পেলো, 60 বছর পর্যন্ত কাজ এখানে করবে, তাহলে এখানেই থাকবে, জীবনে কবার সে ঘর যেতে পারবে? তাহলে সম্ভব নয়। বা তখন কি হতো, এবার হ্যাঁ আসতে পারে কেউ কেউ, কিন্তু বেশিরভাগ কেউ আসতে চাইবে না। এবার বলো, ইংল্যান্ডের যে মহিলা, সে কখনোই কি চাইবে এই কর্মচারীদের কাউকে বিয়ে করতে? কারণ বিয়ে করার পর তাকে হয় ইংল্যান্ডে পড়ে থাকতে হবে, অথবা হচ্ছে ইন্ডিয়া তাকে নিয়ে আসতে হবে, কোনোটাই চাইবে না। ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেসব কর্মচারী ছিল তারা ভারতে আসতে তাদের হবে, কারণ কাজ তো করতে হবে। তাহলে তারা ইন্ডিয়াতে ভারতে এলো, ভালো কথা। এবার কোনো ইংল্যান্ডের মেয়ে তাকে বিয়ে করতে চাইছে না, তাহলে সে কি না বিয়ে করে থাকবে? তাহলে তখন তারা ভাবলো যে কি করবে। তাহলে ইন্ডিয়াতে আসার পরে তারা প্রথমবার ডিসাইড করলো যে বিয়ে করবে কাদের? পর্তুগিজ মহিলাতে, ঠিক আছে? পর্তুগিজ। এবার পর্তুগিজ যারা, তারাও হচ্ছে খ্রিস্টান, আর ইংল্যান্ডের তারাও হচ্ছে খ্রিস্টান, কিন্তু পার্থক্য হচ্ছে খ্রিস্টান ধর্মের ক্যাথলিক আলাদা আছে, আরেকটা তোমার দুটো ভাগ কি কি আছে বলো তো? একটা ক্যাথলিক আছে, আর একটা যিশু খ্রিস্টের হচ্ছে দুটো মানে সেক্টের ভাগ আছে, যেমন সিয়া সুন্নি হয় সেরকম দুটো সেক্টের ভাগ আছে, ঠিক আছে? আমার এই মুহূর্তে খেয়াল আসছে না। তো ইংল্যান্ডের যারা খ্রিস্টান তারা এক রকমের ভাবনা চিন্তা, আর পর্তুগিজ যারা রয়েছে তারা খ্রিস্টান ধর্মের আরেকটা সেক্ট। ফলে ইংল্যান্ডের যেসব পুরুষরা আছে তাদের পর্তুগিজ মেয়েরা বিয়ে করছে না, বিয়ে করতে চাইছে না। কেন? কারণ তাদের আলাদা, খ্রিস্টান ধর্মের সেক্ট আলাদা, সেই কারণে গন্ডগোল। এই কারণে তারা ডিসাইড করলো ইংল্যান্ডে যে তারা ইন্ডিয়ানদেরকে বিয়ে করবে, ইন্ডিয়ান মহিলাদেরকে বিয়ে করবে, যারা একটু ভালো ফ্যামিলি হবে সেরকম ইন্ডিয়ানদেরকে। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে দেখলো, বা এটা তো খুব ভালো কথা, তাদের মনও ভালো থাকবে থাকবে। তো প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটাকে কি করলো? সাপোর্ট করলো। বললো কেউ যদি বিয়ে করে তাকে জমি দেওয়া হবে, উন্নতি দেওয়া হবে, হ্যান ত্যান হিসেবে সাপোর্ট করলো। বেশ ভালো কথা, যখন সাপোর্ট করলো প্রচুর ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা কর্মচারী ইন্ডিয়ানদের বিয়ে করলো। ফলে যে বাচ্চা তাদের হবে, তারা কি হবে? ইংল্যান্ডের হবে না ইন্ডিয়ান হবে? কারণ মা ইন্ডিয়ান, বাবা মানে বাবা হচ্ছে ইংল্যান্ডের। সেখান থেকে কমিউনিটির সৃষ্টি হলো অ্যাংলো ইন্ডিয়ান, মানে তারা ইন্ডিয়াও নয় আবার ইংল্যান্ডেরও নয়, মাঝামাঝি অবস্থা। এবার এসে গেল, ভালো চলছে, খুব ভালো কথা, ধীরে ধীরে সবই চলছে। এবার এসে গেল গন্ডগোল 1857। কেন? তখন এলো মহাবিদ্রোহ। এবার মহাবিদ্রোহ যখন হলো তখন এবার তাদের কাছে চয়েস, ইন্ডিয়া ভার্সেস, যতদিন তারা এখানে আছে কোনো গন্ডগোল নেই, এবার তো কনফ্লিক্ট হলো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। এবার এরা এই কমিউনিটি কোথায় যাবে? ইংল্যান্ডে যাবে না ইন্ডিয়ায় যাবে? ব্যাস, তারা হচ্ছে গন্ডগোল চিন্তায় পড়লো। তো তারা প্রথমে সাপোর্ট করলো যে না, আমরা ইন্ডিয়া না, আমরা ইংল্যান্ডকেই সাপোর্ট করবো, কারণ আমাদের বাবা ইংল্যান্ডে, আমরা ইংল্যান্ডকেই সাপোর্ট করবো। এই জন্য তারা প্রথম অবস্থায় ইংল্যান্ডকে সাপোর্ট করা শুরু করলো, ঠিক আছে? প্রাথমিক অবস্থায় তারা ইংল্যান্ডকে সাপোর্ট করতো। এবার দেখা গেল কি, এই কমিউনিটিরা যেহেতু প্রথম থেকে তাদেরকে সুবিধা প্রদান করে যাচ্ছে, সুবিধা প্রদান করার জন্য যেসব জব হতো, গভর্নমেন্ট জব হতো, সেই জবে এরা প্রেফারেন্স পেয়ে যাচ্ছে। ভেবে দেখো, 100 বছর যদি এরকম হতে থাকে, তাহলে প্রেফারেন্স যদি দিতে থাকে, বললো যদি বিয়ে করো তাহলে চাকরিতে সুবিধা পাবে, হ্যান ত্যান। ফলে দেখো, যে চাকরি হচ্ছে তাতে অ্যাংলো ইন্ডিয়ানরা ভালো মানে প্রেফারেন্স পেয়ে পেয়ে, যারা অ্যাকচুয়াল ইংল্যান্ড থেকে আসছে যেসব ইংরেজ, তাদের থেকে অ্যাংলো ইন্ডিয়ান যারা, তারা প্রেফারেন্স পেয়ে উঠে যাচ্ছে। এবার যারা বিশুদ্ধ ইংল্যান্ড যারা, তারা তো একটু রেগে যাবে, তারা বলবে হ্যাঁ অ্যাংলো ইন্ডিয়ান, তাদের ব্লাডও খারাপ, আমরা তো বেশি সুপিরিয়ার। সেই কারণে এবার দেখো, যত ভাইস রয় বলো, গভর্নর জেনারেল বলো, সবাই ইংল্যান্ড থেকেই আসছে। তো তারা অ্যাংলো ইন্ডিয়ানদেরকে সাপ্রেস করতে চাইলো, এই জন্য যা সুবিধা ছিল সব তুলে দিল, বন্ধ করে দিল। এখানে অ্যাংলো ইন্ডিয়ানরা বুঝলো না, এত গন্ডগোল। এই কারণে হয়েছিল এই শ্বেতাঙ্গ বিদ্রোহ। এবার ক্লিয়ার হলো? বোঝাতে পারলাম পুরো ঘটনাটা? হ্যাঁ স্যার। এবার আরেকটু বলে দিই, এই যে শ্বেতাঙ্গ বিদ্রোহ হওয়ার পর থেকে অ্যাংলো ইন্ডিয়ানরা সাপোর্ট করতো ইন্ডিয়ানদেরকে। এই জন্য প্রচুর ইন্ডিয়ান দেখবে, মানে প্রচুর ব্রিটিশ দেখবে একটা কথা বলেছে যে এই ব্রিটিশ, এই অ্যানি বেসান্ত বলো, তারপরে এরকম প্রচুর, তারপর হচ্ছে আমাদের হচ্ছে কি বলো, যে কম আমাদের নামগুলো বলো, হ্যাঁ কিছু নামগুলো হচ্ছে হেনরি কটন, ঠিক আছে? এরকম প্রচুর ইংল্যান্ড যেসব রয়েছে, যাদেরকে বলো ব্রিটিশরা ভারতের সাপোর্ট করতো। এবার অ্যাকচুয়ালি তারা ব্রিটিশ নয়, তারা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান যারা ছিল, তারা তখন ইন্ডিয়ানদেরকে সাপোর্ট করতে শুরু করে, মানে যারা ভারতীয় বংশোদ্ভূত। এই কারণে যেহেতু তারা ইন্ডিয়ার ফ্রিডম স্ট্রাগলে বা ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টে এরা হেল্প করেছিল, এই জন্য যখন আমাদের গণপরিষদ গঠন হয় তখন ডিসাইড করা হয়েছিল যে এদেরকেও একটা প্রিভিলেজ বা সাপোর্ট যেটা বলা হয় সেটা দেওয়া হবে, ঠিক আছে? সেই কারণে এত বছর রিজার্ভেশন চলছিল। কিন্তু এখন দেখা গেছে এই অ্যাংলো ইন্ডিয়ানের সংখ্যা এতটাই কমে গেছে, ঠিক আছে, এতটাই কমে গেছে,
সেই কারণে আর এদের রিজার্ভেশনের প্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছে না, ভীষণই কমে গেছে এটা অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রিপোর্ট। কিন্তু অ্যাকচুয়ালি যে কিছু আমাদের সেরকম রিপ্রেজেন্টেটিভ এখন পাওয়া যাচ্ছে না, যে মানে রিপ্রেজেন্টেশন করবে বা কেউ আসবে সদস্য, সেরকমও কেউ নেই, এতটাই কমে গেছে। সেই কারণে গভর্নমেন্ট এখন এটাকে তুলে নিয়েছে। পুরো ক্লিয়ার হলো এগুলো ইন্ডিয়ান ব্যাপারটা কোথা থেকে এলো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবার এখানে এটা বলে দিয়ে আমি আজকে এন্ড করে দেবো এটা। তাহলে সিআরপিসি হলো, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের শ্বেতাঙ্গ বিদ্রোহ হলো, আলোচনা করেছি। এই সময় গঠিত হয়েছিল এএসআই, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এএসআই ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ 1861, 1861 ফাউন্ডার কে? জন ক্যানিংহাম। না, হ্যাঁ, আলেকজান্ডার ক্যানিংহাম, ঠিক আছে, আলেকজান্ডার ক্যানিংহাম। আলেকজান্ডার ক্যানিংহাম। ক্যানিংহাম তিনি হচ্ছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া করেছিল, যেটা পরবর্তীকালে আমাদের মহেঞ্জোদারো হরপ্পার আবিষ্কারের কথা হয়েছিল। তারপর 1861, 1861 গঠন হলো সমস্ত বিভিন্ন জায়গায় জায়গায় হাইকোর্ট, তাই তো? হাইকোর্ট হলো কোথায় কোথায় হলো? কলকাতা, বম্বে, কলকাতা হাইকোর্ট তো 62 তে হয়েছে না? মাদ্রাস। না, 61 হ্যাঁ, তে। অ্যাক্ট 1861 অ্যাক্ট, ও একটা। অ্যাক্ট হলো 62 হ্যাঁ, গঠন হলো। 1861 অ্যাক্ট আচ্ছা। পাস হলো। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পড়েছিলাম, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, কাউন্সিল অ্যাক্ট হয়েছিল 1861। তার আন্ডারে হাইকোর্ট গঠন হলো 62, 1862 ওকে, বলো এতটা আমরা এন্ড করলাম। পরের দিন আমরা ভাইস রয়ের বাকি যারা আছে 2 থেকে একদম লাস্ট পর্যন্ত মাউন্ট ব্যাটেন আমরা আলোচনা করব, তাহলে আমাদের ভাইস রয় পুরো এন্ড হবে। বলো, ক্লিয়ার? লেখা কমপ্লিট? হ্যাঁ স্যার। বলছি স্যার এটা ক্লিয়ার, এটা মানে কমপ্লিট হয়ে গেলে একটা এক্সাম নিলে ভালো। অবশ্যই 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 অবশ্যই। এমসিকিউ প্রথমে এমসিকিউ আমি করাবো। এমসিকিউ মানে এগুলো থেকে যা লেখালাম, যে এখানে বললাম সেখান থেকে আগে এমসিকিউ আমি করাবো ক্লাসে যেরকম হয়, তারপর মক টেস্ট হবে, ঠিক আছে? অবশ্যই এমসিকিউ করিয়ে তারপরে মক টেস্ট। এমসিকিউ না করিয়ে এমসিকিউ করিয়ে আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপর আমরা মক টেস্ট দেবো। বলবো হয়েছে এমসিকিউ হয়েছে, টপিক পড়া হয়েছে, তারপর মক টেস্ট হবে।